নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার ভারতের বুকে ঘটে গেল প্রথম জেনজি ও ছাত্র আন্দোলন। এবার জনগণের মনে প্রশ্ন উঠছে, এই আন্দোলনে জিতল কে? অবশ্যই কে শেষ হাসিটা হাসলো? সেই আন্দোলনকারী জেনজি ছাত্ররা নাকি মোদিজি, অমিত শাহের বিজেপি সরকার? সালটা ছিল 2026। 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং পরীক্ষার অনিয়মেরও অভিযোগ ওঠে। তাই 12 মে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই নিট পরীক্ষাকে বাতিল বলে ঘোষণা করে। ব্যাস, তারপর 15 মে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র তিনি একটি মামলার শুনানির সময় মন্তব্য করে বসেন যে কিছু বেকার তরুণ ও ভুয়ো ডিগ্রিধারী যাদের পেশায় তারা জায়গা পায় না, তারা আরশোলার মতন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে তারা আক্রমণ করে। ব্যাস, এই মন্তব্যের ফলে 16 মে মানে ঠিক 15 মের পরের দিন, যেদিন এই বিচারপতি এই উক্তিটা দিয়েছে, ঠিক তার পরের দিন অভিজিৎ দীপকে নামক এক ব্যক্তি একটি ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে এবং যার নাম রাখে ককরোচ জনতা পার্টি। যেই আইডিটা পুরোপুরিভাবে ভারতের যুব সমাজকে টার্গেট করে, তাদেরকে উৎসাহ দেয় যে তাদের বিরুদ্ধে একজন ভারতের প্রধান বিচারপতি এইরকম কথা বলছে। ব্যাস, তারপরে ধীরে ধীরে এই ককরোচ জনতা পার্টি আস্তে আস্তে ভারতের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় মানে খুব দ্রুততার সঙ্গে তাদের ফলোয়ার বাড়তে শুরু করে। তারপর তারা 6 জুন ভারতের প্রাণবিন্দু দিল্লির যন্তর মন্তরে তাদের আনুষ্ঠানিকভাবে সেখানে বিক্ষোভ ও আন্দোলন দেখাতে শুরু করে। তাদের প্রধান দাবি ছিল যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, এছাড়াও যাতে পরবর্তীকালে এই দুর্নীতি রোধ করা যায়, পরীক্ষায় এই দুর্নীতি রোধ ছিল তাদের প্রধান দাবি। কিন্তু এই আন্দোলন ও এই প্রোটেস্টকে প্রথমে কেউ এতটা গুরুত্ব সহকারে দেখেনি, না সরকার না ভারতের জনতা। তারপর এই গল্পের মোড় নেয় যখন এই আন্দোলনে জয়েন করে লাদাখের সোশ্যাল অ্যাক্টিভিটি সোনাম ওয়াংচুক। এবার সোনাম ওয়াংচুক যখন থেকে এই আন্দোলনে যোগদান করে, তখন থেকে এই আন্দোলন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এবার কেন সোনাম ওয়াংচুক এই আন্দোলনে জয়েন করেছে, এর মতামত মানুষ দুরকম মতামত তারা প্রদর্শন করছে। একদল বলছে যে সত্যি সোনাম ওয়াংচুক এই স্টুডেন্টদের সাথে দাঁড়াতে চায়। এছাড়াও সোনাম ওয়াংচুকের যে দাবি যে লাদাখে একটি কেন্দ্রীয় অ্যাসেম্বলি সিট দিতে হবে, সেখানে একটি মন্ত্রী রাখতে হবে, সেখানে একটা মন্ত্রীদের বাসভবন বানাতে হবে, তাহলে কী হবে, সেখানকে সরকার তাহলে গুরুত্ব সহকারে দেখবে এবং সেখানকার মানুষ সেই মন্ত্রীর দ্বারা সাংসদে সেই লাদাখের কী অসুবিধা সেটি সেই সাংসদে তারা সেটি তুলে ধরতে পারবে। তো এই বিষয়ে সোনাম ওয়াংচুকের স্ট্যান্ড করেছে এবং এখানে তিনি অনশনের ডাক দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে ভারতে এবার সংসদে এই মনসুন সিজনে যে এফসিআর বিলটা পাস হবে সেইটাই রোধ করার জন্য, সেটা যদি কোনোভাবে ঘেঁটে দেওয়া যায়, সেই জন্য নাকি সোনাম ওয়াংচুক এই অনশনের ডাক দিয়েছে। এবার এই এফসিআর বিলটা কি, এইটা নিয়ে খুব ইন্টারেস্টিং টপিক, এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো এবং সেই ভিডিওটা যদি আপনারা চান তাহলে কমেন্টে লিখুন এফসিআর বিল, ঠিক আছে? তো এই এফসিআর বিলটা যারা জানে না, ওনাদের উদ্দেশ্যে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এফসিআর বিলটা অ্যাকচুয়ালি হচ্ছে বাইরের দেশ থেকে ভারতের এনজিওদেরকে ফান্ড করা হয়। সেই মানে তার উদ্দেশ্য কী থাকে, যে গরিব মানে যেসব গরিব আছে তাদেরকে ভালো খাবার দাবার দেওয়ার জন্য, এছাড়াও গরিব স্টুডেন্টদেরকে যারা ভালো পড়াশোনা করতে পারে সেটা দেখার জন্য, এইসবের জন্য ফান্ড দেওয়া হয়। কিন্তু সরকার যেটা বলছে যে এই ফান্ডগুলি নাকি ওইসব কাজে না ব্যবহার করে এই ফান্ডগুলি ব্যবহার করা হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে মানুষকে, মানে হিন্দু থেকে মানুষকে খ্রিস্টানে নিয়ে আসা হচ্ছে, এইসব ধর্মান্তরণের জন্য হিন্দু থেকে মানুষকে মুসলিমে নিয়ে আসা হচ্ছে, এইসব ধর্মান্তরের জন্য নাকি এইসব ফান্ড ইউজ হচ্ছে। এছাড়াও বিভিন্ন মানে যদি কোনো প্রোটেস্ট হয় সেখানে ইন্ধন যোগাচ্ছে এইসব ফান্ড। সরকারের সত্তা মানে সরকারকে উল্টে দেওয়ার জন্য
সরকারের বিরোধী দেশ বিরোধী কাজ করার জন্য এইসব ফান্ডগুলো নাকি ইউজ হচ্ছে। তাই সরকার এই এফসিআর বিলটা নিয়ে আসছে। এফসিআর বিল আজকের নয়, এফসিআর বিলটা অনেক দিন আগে থেকেই লাগু ছিল, কিন্তু এর বিলের অনেক ফাঁক ফোকর ছিল। কিন্তু এবারেই সংসদে সেই এফসিআর বিলটাকে মডিফাই করে সেই ফাঁক ফোকরগুলোকে বোঝানো হবে এবং সরকার এই ফান্ডগুলোকে তারা যাচাই করবে কোথা থেকে টাকা আসছে এবং সেটা কী ফান্ডে কাজ হচ্ছে, হ্যাঁ, কোথায় কাজ করানো হচ্ছে, সমস্ত কিছু তথ্য সরকার এবার থেকে সেই এনজিওর কাছ থেকে নেবে। আর এখানে নাকি সোনাম ওয়াংচুকের অসুবিধা। এটা অ্যাকচুয়াল সোনাম ওয়াংচুকের 2 থেকে 3টি এরকম এনজিও যে ফান্ড আসে সেই ফান্ডের তা ওনার সরকার থেকে অলরেডি সেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ সেগুলোতে ইলিগাল ট্রানজাকশান পাওয়া গেছে। তো সেই জন্য সরকার এইসব বিল আনার ফলে সোনাম ওয়াংচুক নাকি যদি কোনোভাবে এই এফসিআর বিলটাকে ঘেঁটে দেওয়া যায়, কোনোভাবে পাস করতে দেওয়া না যায়, কারণ সোনাম ওয়াংচুকের এগুলোই তার রুটি রোজগার, ঠিক আছে। তো এই জন্য নাকি তিনি এই অনশনে বসছে বলে একদল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এবার সোনাম ওয়াংচুকের এই অনশন ধীরে ধীরে বাড়তে থাকে, ওনার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, কিন্তু সরকারের তরফ থেকে তারা কোনো গুরুত্বই দেয়নি। তাদের দিক থেকে কোনো সদিচ্ছা প্রকাশ পাওয়া যায়নি যে তারা একবার বসে কথা বলতে চায় বা কথা বলুক, সেই রকম সদিচ্ছা সরকারের তরফ থেকে কোনোভাবে দেখা যায়নি। তারপরে এই আন্দোলন ধীরে ধীরে আরও বড় আকারের রূপ নেয়। সেখানে বিরোধী নেতারা, মানে আমাদের ভারতের যে বিজেপির বিরোধী পক্ষ, তারা আস্তে আস্তে সেখানে আসে এবং অনেক সেলিব্রিটিও এই ছাত্র আন্দোলনে যোগদান করে। কিন্তু এই ছাত্র আন্দোলন তখন থেকেই ধীরে ধীরে সেটা ছাত্র আন্দোলন আর ছিল না, সেটা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে রাজনৈতিক একটা সুবিধা, রাজনৈতিক প্রফিটের দিকে, রাজনৈতিক দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর সোনাম ওয়াংচুকের 21 নম্বরতম অনশন দিনে দিল্লির পুলিশ সকালবেলা আসে এবং সোনাম ওয়াংচুককে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেয়। ব্যাস, এটি সেখানকার যে ছাত্ররা সহ যেসব যারা আন্দোলন করছিল তারা সেখানে এইটাকে খুব ভালো চোখে দেখেনি, তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং তারা আস্তে আস্তে পুলিশের উপরও হামলা শুরু করে এবং পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। তারা এই আন্দোলন যেটা শুরু হয়েছিল নিট প্রোটেস্ট নিয়ে, অ্যাকচুয়াল ভারতের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগ ও যাতে ভবিষ্যতে এই দুর্নীতি আর না হয় তার দাবিতে সেই আন্দোলন আস্তে আস্তে যখন রাজনৈতিকভাবে মোড় নেয়, তখন সেখান থেকে স্লোগান উঠে ভারতের আরও টুকরো করে দেওয়া হবে, আমরা স্বাধীনতা দিবস পালন করব না 15ই আগস্ট, ঠিক আছে। তারপরে আজাদি, আমাদের দেশ একবারই আজাদি হয়েছে 1947 সালের 15ই আগস্ট, কিন্তু নাকি আবারও আজাদি চাই। তো এই দেশ বিরোধী মন্তব্য শুরু হয় এবং সেখানে একটা অস্বস্তিকর পরিবেশ এবং ক্ষিপ্ত ছাত্র সহ সেখানকার জনতা আস্তে আস্তে তারা সংসদের দিকে এগোতে শুরু করে। ব্যাস, তারপরেই শুরু হয় পুলিশের লাঠিচার্জ। পাল্টা এই আন্দোলনকারী দল, দেখুন অ্যাকচুয়াল ছাত্ররা কিন্তু ইনোসেন্ট হয়, তারা খুব ঠান্ডা মাথায় কাজ করে, তাদের বুদ্ধি কিন্তু প্রখর, তারা শর্ট করে আন্দোলনে যাবে না। কিন্তু শোনা যাচ্ছে মাঝখান থেকে কিছু গুন্ডা এসে নাকি পুলিশের উপরে এই হামলা শুরু করে, তারা সেখানে ইট পাথর এইসব ছুঁড়তে শুরু করে। ব্যাস, পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। এর ফলে অনেক পুলিশ আহত হয়, অনেক ছাত্রছাত্রী আহত হয়। এবার দেখুন কেস কারা খাচ্ছে, ছাত্রদেরকে সামনে রেখে। অ্যাকচুয়াল মার খায়নি যারা এই প্রোটেস্টটাকে লিড করছিল, ঠিক আছে। তো তারা কিন্তু সেখানে ছিল না, তারা মার খায়নি। কেউ বার্গার শপে ঢুকে বসেছিল, কেউ টাকের তলে ঢুকে বসেছিল, ঠিক আছে, তারা কিন্তু লুকিয়েছিল। কিন্তু ইনফ্রন্টে রাখা হয়েছিল কাদের? ছাত্রদের। আর ছাত্রদেরকে ইনফ্রন্টে রেখে পেছন থেকে পুলিশকে তারা ঘাঁটিয়ে দেয় এবং সেখানে মার খায় ছাত্রছাত্রীরাই। এবার সেখানে ছাত্রছাত্রীরা আরও ক্ষিপ্ত হয় এবং সেই আন্দোলনকারী দল আরও ক্ষিপ্ত হয়ে সেখানে পুলিশের গাড়ির উপর হামলা চালায়, গাড়ি ভেঙে দেয়। এছাড়াও সরকারি সম্পত্তির উপর আক্রমণ করা হয়, সেগুলো ভাঙচুর করা হয়। কিন্তু বিজেপি তখনও কোনো মন্তব্য করেনি, তারা চুপচাপ বসে বসে কিন্তু সব কিছু লক্ষ্য করছিল। এবার এখানে বিজেপির 3-4 রকম তাদের ফায়দা থাকতে পারে। তারা কেন এতদিন চুপ ছিল? যেখানে তাদের দলের প্রধানমন্ত্রীর মতন এত বীরত্বের প্রধানমন্ত্রী আছে, অমিত শাহর জানাকে রাজনৈতিক জগতের চাণক্য বলা হয়, তারা ছিল, কিন্তু তারা চুপচাপ বসেছিল কেন? এখানে 3-4টে যুক্তি উঠে আসছে। 1 নম্বর, সামনে মনসুন বিল ছিল, সংসদে মনসুন বিল পাস হবে, সেখানে বিজেপি অনেক রকম তাদের
বিল নিয়ে আসবে, যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ডিমলিমিটেশন, এছাড়াও অনেক রকম বিল নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে যদি বিজেপি সরকার এই পুরো আন্দোলনটা ঘেঁটে দেয়, তার ফলে সেটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে মানুষের উপর, সেই জন্য তারা সেটা করতে চায়নি। দ্বিতীয় নাম্বার, ইথানল। মানুষের মধ্যে অলরেডি এই ইথানলকে নিয়ে একটা সাধারণ মানুষেরই প্রচুর ক্ষোভ উঠছিল। এবার সেই ক্ষোভটাকে এখন এই বিলগুলো মানে মনসুন বিল সংসদে যেহেতু পেশ হবে, তার আগে এই আন্দোলনটা যেটা শুরু হয়েছিল এইটার দিকে ডাইভার্ট করে দিচ্ছে, যার ফলে মানুষের মন এখন ইথানলের দিকে নেই, তাদের মন এখন এই নিটের ছাত্র আন্দোলনের দিকে চলে এসছে। 3 নাম্বার, এই কিছুদিন আগে রাম মন্দিরের চাঁদা চুরির যে ঘটনা সামনে এসেছিল, যে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় এলো, সেখানে যদি চাঁদা চুরি হয় তো সেইটাও মানুষ খুব ভালো চোখে নেয়নি। সেই দিকটাও মানুষ ও বিরোধী পক্ষ থেকে তাদের মাইন্ড ডাইভার্ট করেই এখন একটা প্রোটেস্টে এই নিট আন্দোলনের দিকে নিয়ে চালা আসা হয়েছে, এবং বিপক্ষকে এই মনসুন বিল, এইসব বিলে সংসদে তারাকে বিজি রেখেছে। এছাড়াও আরও একটা বিজেপি দেখতে চেয়েছিল, যেভাবে জেনজি আন্দোলনের ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, এছাড়াও নেপাল, যেভাবে সেখানকার সরকারকে উল্টে দেওয়া হয়েছিল, সেইভাবে কি ভারতে সম্ভব, বা যদি ভারতে হয় তারা কত দূর এগোতে পারে। এছাড়াও এই যে আন্দোলনে এত খাবার আসছিল, ঠিক আছে, এইসব ফান্ড কোথা থেকে আসছিল, কে কে এইসব আন্দোলনে যুক্ত হয়েছিল, ঠিক আছে। তো এই যে মানে আপনারাও দেখেছেন যে অনেক জোম্যাটো অর্ডার আসছে, মানে 1000-2000 প্যাকেট করে জোম্যাটোর অর্ডার আসছে, সেগুলো কোথা থেকে পাঠানো হচ্ছে, ওটা দেওয়া হচ্ছে দুবাই, পাকিস্তান, বাংলাদেশ, এইসব জায়গা থেকে। তো সরকার মেপে নিতে চাচ্ছিলো যে কোথা থেকে ঠিক এই ফান্ডগুলো আসছে, কোথা থেকে তারা মদত যোগাচ্ছে, তো তার ফলে সরকার সেইভাবে অ্যাকশন নেবে, এই সমস্ত কিছু পরিমাপ করতে যাচ্ছিল সরকার, সেই জন্য এতদিন তারা চুপচাপ বসেছিল। এবার সরকার তাদের আসল রূপ দেখাবে, এবার সরকার ঠিক এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবার যদি এইসব যারা প্রোটেস্ট করছিল তাদের মানে 2-3 মাস 4 মাস পর তাদের ঘরে পুলিশ চলে যায় এবং তাদেরকে বলে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় কেস করা হয়েছে, আপনি সরকারি সম্পত্তির উপরে এরকম হামলা করেছেন, তো আপনাকে এত লাখ টাকা জরিমানা দিতে হবে বা আপনাকে জেলে যেতে হবে। এবার তারাকে যদি জেলে নিয়ে চলে যায় তখন কি হবে? এখন আপনারা হয়তো মানে যেসব যারা আন্দোলন করছে ছাত্ররা, সেটা কিন্তু পিসফুলি এখন আর হচ্ছে না, সেখানে মারপিট দাঙ্গার একটা প্রকোপ দেখা যাচ্ছে। তো এটা কিন্তু ছাত্ররা নয়, আমার মনে হয় এখানে কিছু ওই যে রাজনৈতিক দল যাদের স্বার্থসিদ্ধি করার জন্য এই আন্দোলনটাকে এইভাবে সরকারের দিকে মানে নিয়ে যাচ্ছে, যাতে সরকারের বদনাম হয়। এবং এখানে যাদের মোক্ষম নাম উঠে আসছে সেটা হচ্ছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, যিনি নাকি পেছন থেকে এই পুরো গেমটাই খেলেছে। এই যে অভিজিৎ দীপকে, এছাড়া সৌরভ, এদের কানেকশান কিন্তু আম আদমি পার্টির কাছ থেকে পাওয়া যাচ্ছিল। মানে যখন এই যে আইডি তৈরি করা ককরোচ জনতা পার্টি, তখন থেকেই এদের যে লিঙ্ক আপ এই আম আদমি পার্টির সাথে পাওয়া যাচ্ছিল। এবারে আম আদমি পার্টি কেন, এই অরবিন্দ কেজরিওয়াল কেন এইসব ঘটাচ্ছিল, সেটার কারণ হচ্ছে সামনে পাঞ্জাবের ভোট, সেখানে আম আদমি পার্টি ক্ষমতায় আছে, কিন্তু এবার মনে করা হচ্ছে সেখানেও নাকি আম আদমি পার্টি এবার হারতে চলেছে, বিজেপি সেই জায়গা দখল করতে চলেছে। সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল দেখলো তিনি প্রথমে ওনার দিল্লির জায়গাটা হারালেন, এবার যদি পাঞ্জাবেও তিনি হেরে যান, তাহলে সেখানে যদি হেরে যান তাহলে ওনার যে মানে আর রাজনৈতিক ক্যারিয়ারে যে কিছু থাকবে না সেটা বলাই বাহুল্য, তিনি আস্তে আস্তে এই রাজনৈতিক জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই তিনি চাচ্ছে যে কোনোভাবে বিজেপি সরকারের নাম খারাপ করে যদি পাঞ্জাবে যদি জিততে পারা যায়, তাহলে তিনি মানে সেখানে অ্যাটলিস্ট ক্ষমতায় থাকবে। তো সেই জন্য তিনি নাকি এইরকম ঘটনা ঘটাচ্ছিল। এছাড়াও কংগ্রেস প্রথমে কিন্তু এখানে যোগ দেয়নি, যখন দেখলো যে এটা একটা রাজনৈতিকভাবে এটা একটা মানে কি বলবো ক্রেডিট খাওয়া যেতে পারে, রাজনৈতিকভাবে মানে মানুষের সামনে আসা যেতে পারে ভালো রূপে, সেই জন্য কংগ্রেস কিন্তু এই আম আদমি পার্টির এই যে মানে যেহেতু লিঙ্ক আপ ছিল প্রথম থেকে বুঝতে পারা ছিল, সেই জন্যই নিট আন্দোলন ছাত্র আন্দোলনে আসেনি। রাহুল গান্ধী তিনি প্রধানমন্ত্রী বাড়ির সামনে, সাংসদের সামনে, এইসব জায়গায় তিনি প্রোটেস্ট করতে শুরু করে। এটা দেখে মানে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবও কিন্তু পিছিয়ে থাকেনি, তিনিও এরকম আন্দোলনে নেমে পড়ে। মানে এইটা প্রথমে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে, যেটা এখন রাজনৈতিক আন্দোলনে সেটা এখন প্রভাব পড়ে গেছে, সেটা রাজনৈতিক হয়ে গেছে। সেই জন্য আলাদা আলাদা দল তারা ক্রেডিট
খাওয়ার জন্য, মানুষের সামনে ভালো হওয়ার জন্য এই প্রোটেস্টটাকে তারা আলাদা আলাদাভাবে করছে, একসাথে ঠিক করতে পারছে না। এবার যে একই বলেছিলাম যে এরকম ধরুন এরকম পুলিশ আপনার বাড়ি চলে এলো, দিয়ে বলল এরকম সরকারের সম্পত্তির উপর এরকম আক্রমণ করেছেন, হ্যাঁ, তো আপনাকে হয় জেলে যেতে হবে না জরিমানা দিতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনার যে আপনি না পাবেন সরকারি চাকরি, না পাবেন বেসরকারি চাকরি, না ফ্লাইটে কখনো যেতে পারবেন, মানে আপনার জীবন পুরো বরবাদ হয়ে যাবে। সরকারি চাকরি পাওয়ার আগে একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে যেহেতু আপনার নামে পুলিশ কেস হয়ে থাকবে, তার ফলে সেখানে আপনি পাবেন না। প্রাইভেট অনেক বড় বড় কোম্পানি তারা ভালো করে পার্সোনাল ডাটা, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে ভালো করে, এবং সেখানে যদি পায় যে আপনার নামে পুলিশ কেস আছে, তো সেখানেও আপনি চাকরি পাবেন না। এছাড়াও ফ্লাইটেও তো পাবেনই না। তো তার জন্য বলছি বি কেয়ারফুল, জেনে শুনে সেই জায়গায় প্রোটেস্ট করতে যাবেন, ঠিক আছে? তো প্রোটেস্টটা যদি শান্তিপূর্ণভাবে থাকতো তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু সেটা এখন শান্তিপূর্ণভাবে নয়। হ্যাঁ, এই যারা প্রতিষ্ঠাতা, যারা লিড করছে, তারা তো একদিন গায়েব হয়ে যাবে, তারা তখন আপনাকে কিন্তু বাঁচাতে আসবে না, তখন আপনি ফেঁসে যাবেন, তখন আপনার বাবা মাও ফেঁসে যাবে, ওই সারা জীবন কোর্টের চক্কর কাটতে হবে। তো সেখানে কিন্তু ফরেনসিক টিম, সেখানে যে গাড়ি ভাঙচুর হয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু সেখানে ফরেনসিক টিম পাঠানো হয়েছে, তারা সবারই ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, এইসব তারা ম্যাচ করাচ্ছে, এইসব তারা সেখান থেকে সংগ্রহ করছে। এবার সেই ফিঙ্গারপ্রিন্টগুলোকে পরবর্তীকালে ম্যাচ করানো হবে এবং সেই ব্যক্তিকে কিন্তু চিহ্নিত করা হবে। এছাড়াও পুলিশ এখন একটা বিশেষ ধরনের চশমা পড়ছে যেখানে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। তো সেই জন্যই বলছি বি কেয়ারফুল। তারপর সোনম ওয়াংচুক তিনি হাসপাতালে অ্যাডমিশন থাকাকালীন সেখানে বিজেপির মন্ত্রী জেপি নাড্ডার হাত ধরে উনি ওনার অনশনকে ভঙ্গ করে। এবারে ভিতর তাদের কি ডিল হয়েছে, কোথা হয়েছে সেটা জানি না, কিন্তু ওনার যে প্রধান দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, তাকে ইস্তফা দিতে হবে, সেই দাবি থেকে সরে উনি দুটো দাবি রাখে এই বিজেপি সরকারের সামনে। এক নম্বর দাবি যে এই বিষয় নিয়ে সংসদে কথা তুলতে হবে, সেখানে আলোচনা করতে হবে এবং এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে, এবং যাতে ভবিষ্যতে এইরকম ঘটনা না ঘটে সেই নিয়ে কোনো একটা শক্ত বিল নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত তিনি এটা বলেন যে যেসব ছাত্রছাত্রীরা এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে না, তাদের ভবিষ্যৎ যাতে খারাপ না হয়। এই দুটো দাবিতে মানে বিজেপি সরকার মেনে নেয়। তারপর ইনস্টাগ্রামে মোদিজি সেদিন রাতে একটা ভিডিও বানায়, সে ভিডিওতে তিনি জেনজির সাথে কানেক্ট করার চেষ্টা করে, যেখানে সাধারণত মোদিজি মিত্র বলে, মানে হিন্দিতে মিত্র বলে তিনি সবাইকে সম্বোধন করে, সেখানে তিনি হ্যালো ফ্রেন্ডস বলে তিনি জেনজির সাথে কানেক্ট করার চেষ্টা করে এবং একটা 2.5 মিনিটের ভিডিও বানায়, এবং সেই ভিডিও ইনস্টাগ্রামে তোলপাড় ফেলে, প্রায় 360 মিলিয়ন ভিউজ, যেটা একটা মানে রেকর্ড তৈরি হয়ে গেছে। তো সেই হিসাবে বিজেপি জেনজির সাথে কানেক্ট করার চেষ্টা করে। এছাড়াও নরেন্দ্র মোদী টুইটারে তিনি পোস্ট করেন সোনম ওয়াংচুকের উনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওনার আগের যে শারীরিক মানে নর্মাল ওজন, সেই ওজনে যাতে ফিরে আসতে পারে। কিন্তু জেনজিরা তাদের যে দাবি, সেই দাবিতে অনড় থাকে, সেই দাবিতে তারা অটুট থাকে। তারা তাদের একমাত্রই দাবি জানায় যে আমাদের একমাত্রই দাবি এখন এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, ওনার পদত্যাগ চাই। তারপর 26শে জুলাই শনিবার দিন ধর্মেন্দ্র প্রধান হঠাৎ ওনার রেজিগনেশনটা তিনি নেট মাধ্যমে পোস্ট করে, মানে এটা দেখে সবাই শক হয়ে গেছিল যে বিজেপি এত তাড়াতাড়ি কীভাবে মানলো। এবার আসল প্রশ্ন হচ্ছে এই আন্দোলনে আলটিমেট জিতল কে? দেখুন, যদি আপনারা দুদিক থেকেই দেখেন, দুজনই তার নিজের জায়গা থেকে জিতেছে বলে মনে হচ্ছে। এবার সেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি যে কিভাবে। তো প্রথম যদি আমরা জেনজির তরফ থেকে দেখি, জেনজির তরফ থেকে তাদের এটা জয় যে তারা করে দেখালো, তারা পেরেছে। তারা আজ পর্যন্ত যেথায় আন্দোলন করেছে, সেটা নেপাল হোক, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, ভারত হোক, তারা তাদের জয় নিশ্চিত করেছে, তারা জয় পেয়েছে। দ্বিতীয় নাম্বার, যে মানুষ এটা বুঝলো, সাধারণ মানুষ, যে তারা প্রশ্ন করতেই পারে, তারা এরকম নয় যে তাদেরকে দাবানো হবে, তারা যদি সরকার ভুল করে তার এগেনস্টে প্রশ্ন করতেই পারে, এবং তারা একটা মন্ত্রী কেন আরও অন্যান্য মন্ত্রীর বিরুদ্ধেও দাবি জানাতে পারে। তিন নাম্বার মন্ত্রীরা এখন এরপর থেকে ভয়ে থাকবে, তারা এই দুর্নীতি,
দুর্নীতির শব্দ থেকে তারা একটু দূরে থাকার চেষ্টা করবে, কারণ তারা এটা বুঝতে পেরেছে যে আজকে জেনজিরা এই এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চেয়েছে, কালকে ওনাদেরও পদত্যাগের দাবি চাইতে পারে, তাই তারা একটু সতর্ক থাকবে। এবং আজকে হয়তো ধর্মেন্দ্র প্রধান মানে কাঁধে বন্দুক রেখে চালানো হয়েছে, কিন্তু পরবর্তী অন্যান্য মন্ত্রী যেমন এখন হাই ডিমান্ডে আছে নীতিন গডকরিজি, তো এনাদের ওপরও পরবর্তীকালে জেনজিরা প্রশ্ন করতেই পারে। 4 নাম্বার, বিরোধীরা তারা একটু প্রাণে জান পেল। এতদিন এই বিজেপি সরকারের সামনে এই বিরোধীরা ফিকে পড়ে যাচ্ছিল, তারা সেভাবে প্রোটেস্ট আন্দোলন করতে পারেনি বা সেরকম সফল হয়নি, কিন্তু আজকের যে এই আন্দোলন, ছাত্র আন্দোলন, এদের পেছনে কিন্তু এই বিরোধীর হাত ছিল। কিন্তু এই বিরোধীরা আজকে দেখলো যে জেনজিরা যদি এটা করে দেখাতে পারে, তাহলে ওনারা বিরোধী হয়ে পলিটিক্যালি রাজনীতির বিরোধিতা করতে গিয়ে তারা কেন পারবে না? তো তাদের মধ্যে একটা জোশ, একটা প্রাণে জান এলো বলে মনে হচ্ছে। এবার আমরা দেখি বিজেপি হেরে যেও তারা কিভাবে জয় আদায় করলো। 1 নাম্বার, বিজেপি প্রেসার কুকার স্ট্র্যাটেজি ইউজ করেছে। এবার এই প্রেসার কুকার স্ট্র্যাটেজি কি? দেখুন, এতদিন এই দীর্ঘ 12 বছরে বিজেপি সরকারের বিরুদ্ধে অনেক অ্যালিগেশন উঠছিল, মানুষ কথা তো বলছিল, কিন্তু সেটা জোর কদমে কেউ বলতে পারছিল না, কেউ ডাইরেক্ট আঙুল তুলতে পারছিল না। সেই হিসাবে মানুষের মনে অনেক রকম ক্ষোভ দেখা যাচ্ছিল, যেমন এই ইথানল, রাম মন্দিরে যে চাঁদা চুরি, এছাড়াও ইনফ্রাস্ট্রাকচারের যে এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু এই ধর্মেন্দ্র প্রধানের যখনই পদত্যাগ করলো, মানুষের তার একটু হালকা হলো। মানে প্রেসার কুকার থেকে যেমন বাতাস বেরিয়ে যায়, ধোঁয়াটা বেরোয়, প্রেসার কুকারটা একটু রিলিজ হয়, তখন প্রেসার কুকারটা একটু যেমন নিজেকে একটু হালকা মনে করে, সেই রকমই এখন সাধারণ মানুষও এটা নিজেদেরকে একটু হালকা মনে করছে। মানে বিজেপির যে আরও অন্যান্য যেসব দুর্নীতি, যেসব দিকে আঙুল তুলছিল, সেটা ইনডাইরেক্টলি তারা ঘুরিয়ে নিয়ে এখানে এসে মানুষের মনে একটু তাদের কলিজাকে একটু ঠান্ডা করলো। 2 নম্বর, সিজেপিকে যদি প্রথমেই এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা তারা মেনে নিত বিজেপি, তাহলে তখন সিজেপি মানে এই কক্কর জনতা পার্টি আরও মানে এইটা ওই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও আরও 5টা হয়তো দাবি অন্য নিয়ে চলে আসতে পারতো। কিন্তু সিজেপি কী করলো, বিজেপি সরকার এই কক্কর জনতা পার্টিকে তাদেরকে ওয়েট করাতে তারাকে ধৈর্য রাখাতে তারাকে ফার্স্ট্রেট করতে তারাকে লাস্ট বললো যে তোমরা কি চাও, লাস্ট একটাই দাবি। যখন তারা বলল যে তারা এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চায়, তখন বিজেপি সরকার মেনে নিল। তার ফলে কি হলো, যে এই সিজেপির আন্দোলনটা সেটা একটা জায়গায় গিয়ে কীরকম যেন থেমে গেল। তাদের ফার্স্টেশনও যে ছাত্র আন্দোলন করছিল ছাত্ররা, তাদের ফার্স্টেশনও তাদের কেটে গেল, যে বিজেপি সরকার মেনে নিয়েছে। তাছাড়া যদি একই এটা মেনে নিত, তাহলে তারা তখন তাদের আন্দোলনের সেই পিক পয়েন্টে ছিল, তখন হয়তো আরও 5টা দাবি নিয়ে আসতো এবং আরও আন্দোলনটা বাড়তো। কিন্তু এখানে এসে বিজেপি সেটাকেও শেষ করে দিল। 3 নাম্বার, ইনস্টাগ্রামে যে মোদিজি এই জেনজির সাথে কানেক্ট করার চেষ্টা করেছিল, এটা একটা বিশাল বড় মুভ এবং রাজনৈতিক ইতিহাসে এটা একটা নতুন আলোড়ন ফেলে দিতে পারে। কেন বলছি, কারণ এই যে সিজেপি কক্কর জনতা পার্টি, এটা তৈরি হয়েছিল এই ইনস্টাগ্রাম থেকে এই পার্টিটা তৈরি হয়েছিল, ঠিক আছে? সেখান থেকে আজকে এত বড় একটা আন্দোলন। তো সেই জন্য নরেন্দ্র মোদী দেখলো, সেই জন্য উনিও একটা ভিডিও করলেন এবং সেটা প্রায় 360 মিলিয়ন মানুষের কাছে পৌঁছালো। এবং তিনি ওনার যে আরও মন্ত্রীরা আছে ওনাদেরকে আদেশও দিলেন যে ইনস্টাগ্রামে মানুষের সাথে কানেক্ট করতে, জেনজি সাথে কানেক্ট করতে, কারণ সেখানে অনায়াসে, সেটা এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে অনায়াসেই সাধারণ মানুষের সাথে কানেক্ট করা যায়। তো এটা একটা বিশাল বড় মুভ। এবং এর মাধ্যমে যে স্টুডেন্টরা, জেনজিরা, তারা কি ভাবলো যে মোদিজি ইনস্টাগ্রামে আমাদের জন্য ভিডিও বানাচ্ছে, আমাদের সাথে কানেক্ট হচ্ছে, তো তারাও একটা শান্ত হয়ে গেল, তারাও একটা মনে একটা মানে মোদিজিকে নিজেদের মতন ফিল করলো। এটা একটা বিশাল বড় মুভ। 4, সাধারণ মানুষ এই এফসিআর বিলটার গুরুত্ব তারা বুঝতে পারলো। এই বিলটা কতটা দরকার, এই বিলটা কি, কেন আনা হচ্ছে, এই বিলটা নিয়ে মানুষ দেখতে পারলো। এবার যদি সংসদে এই বিলটা নিয়ে বিরোধিতা করে, তাহলে তখন মানুষ এটা বুঝে যাবে যে এই বিরোধীরা তারা চায় না আমাদের দেশের ভালো হোক। সেই জন্য অনায়াসেই এই প্রোটেস্টার মানে এতটা পিক পয়েন্টে নিয়ে এসে ছাড়ার ফলে
মানুষ এটা জানলো এবং এই বিলগুলো যেগুলো বিজেপি সরকার নেক্সট মনসুন বিলে আনতে চলেছে, সেখানে যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ডিমলিমিটেশন, বন্দে মাতারম, এছাড়াও এফসিআরএ বিল, এই বিলগুলো অনায়াসে পাস হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে। আর এই বন্দে মাতারম বিলটা কি? এই বন্দে মাতারম বিলে এখন থেকে ভারতবর্ষের যারা মানে ভারতবর্ষের সিটিজেন, ভারতবর্ষের নাগরিক, তাদেরকে বন্দে মাতারম গাইতেই হবে। কারণ আগে হচ্ছিল কিছু সম্প্রদায়ের মানুষ এই বন্দে মাতারম এইটা গাইছিল না, যে ভারত আমাদের মা, এইটা গাইছিল না, কারণ তাদের সাম্প্রদায়িক কিছু দেখাচ্ছিল। কিন্তু তারা দেশের খাবে, দেশের পড়বে, কিন্তু দেশকে ভালোবাসবে না, দেশকে একটা বিভাজন তৈরি করবে, এইটা আর হবে না। তো এই জন্য এই বিলটা নিয়ে আসছে, যার ফলে সবাই কি বন্দে মাতরম গাইতে হবে। যার ফলে কি হবে, যে ছোট বাচ্চা থেকে তাদের যে মনে ছোট থেকেই যে তাদের বিভাজনের একটা কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়, সেটা ঢোকানো যাবে না। কারণ যখন সবাই একসাথে বন্দে মাতরম গাইবে, তখন সবাই কি নিজের মনে হবে। তো এই একটা বিলও আনতে চলেছে বিজেপি সরকার। 5 নাম্বার, পাবলিক। বিজেপি সরকার পাবলিককে এটা বোঝাতে পারলো যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল ডিক্টেটরশিপ, এইটা কিন্তু নয়। তারা ভুল করেছে, যেমন তারা মানুষ মাত্রই ভুল হয়, সেরকম তারা ক্ষমাও চাইতে পারে, তার বিরুদ্ধে তারা অ্যাকশনও নিতে পারে। তাই যে একটা নেগেটিভ ফেলানো হচ্ছিল বিজেপি সরকার ডিক্টেটরশিপ চালাচ্ছে, এই জিনিসটা কিন্তু একদমই নয়। এছাড়াও পাবলিকের তারা সেন্টিমেন্টটাও তাদের দিকে তারা টানতে পারলো, কারণ পাবলিক এটা বুঝলো যে ভারতে এখনও ডেমোক্রেসি আছে, এখনও ভারত মানে এই ডিক্টেটরশিপ এইসব চলছে না। যদি কেউ দুর্নীতি করে, তার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলা যাবে। তো এই জিনিসটা হলো। আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে পাবলিক এই সিজেপিকে মানে কক্ষ জনতা পার্টিকে নিজের ফাঁদে ওদের কি ফেলা হলো। এখন পাবলিক প্রশ্ন করছে, ঠিক আছে আমাদের এখানে নিট পেপার ভারতবর্ষে হয়েছিল, মানে লিক হয়েছিল, তো এখানে তোমরা আন্দোলন করলে, এখানে তোমরা আন্দোলন করে যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওনার পদত্যাগ করালে, সেই রকমই পাঞ্জাবেও তো রিসেন্ট সেখানে মানে ফার্মাসির পরীক্ষাতে সেখানে পেপার লিক হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে, সেখানে আরও অনেক পেপার লিক হয়েছে, সেখানে মানে ওই গ্রুপ ডির চাকরি সেখানেও দুর্নীতি হয়েছে। তো সেখানে এরপরে যাও, সেখানে গিয়েও তোমরা প্রশ্ন তুলো, সেখানেরও শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাও। মানে কক্ষ জনতা পার্টি নিজেদের ফাঁদে নিজেরাই পড়লো। এবার তারা পাঞ্জাবে গিয়ে প্রশ্ন করুক, কারণ পাঞ্জাবে তো আম আদমি পার্টি আছে, তো সেখানে তারা মানে যেহেতু এদের ব্যাকিং ছিল আম আদমি পার্টি এবং এই অভিজিৎ দীপকে, সে তো আম আদমি পার্টিরই লোক, সেই জন্য এখন পাবলিক তাদের উপরে বলছে যে যাও তোমরা এরপর গিয়ে পাঞ্জাবে প্রোটেস্ট করো। না হলে পাবলিক এটা তো বুঝতে পারছে, যদি তারা আজকে এখানে প্রোটেস্ট করলো ঠিক আছে, এবারে যদি পাঞ্জাবে গিয়ে না করে, তাহলে এটা অ্যান্টি বিজেপি পার্টি ছিল, এরা শুধু বিজেপিকে মানে করার জন্য তারা এই প্রোটেস্টটা করলো, ঠিক আছে। তো সেটা মানুষ এবার বুঝতে পেরে যাবে। এবার কিছু মানুষ আমাকে বলছে, যে আমাকে তারা প্রশ্ন করছে যে যেমন আমাদের ফরেন মিনিস্টার তো বলে দিয়েছে যে এখানে কোনো ফরেন ফান্ড আসেনি। আরে পাগল, এটা বুঝুন যে যদি ফরেন ফান্ড আসেও, তাহলে কি ফরেন মিনিস্টার এসে বলবে যে আমাদের ফরেন ফান্ড এসেছিলো? যদি ধরুন আজকে পাকিস্তানে আমাদের কোনো এজেন্ট মারা যায়, তাহলে অজিত দেওয়াল স্যার কি এসে বলবে যে ওটা আমরাই পাঠিয়েছিলাম, আমাদেরই এজেন্ট? এটা তো বলবে না। আর যদি ফরেন ফান্ড যদি এটা সরকার স্বীকার করে, তাহলে তার আগে তো গৃহমন্ত্রী অমিত শাহকে লোক প্রশ্ন করবে যে তাহলে আপনি কি করছেন, আপনি চেয়ারে বসে এটা কি করছেন, যে আপনার মানে দেশে বাইরের দেশ থেকে ফরেন ফান্ড হচ্ছে, তাহলে আপনি কি করছেন, এটা প্রশ্ন তুলবে। তো ফরেন ফান্ড তো এসেছিলো, সেটা সেই জন্যই এই কেন্দ্রীয় মন্ত্রী ফরেন মিনিস্টার তিনি সেটাকে মানে স্বীকার করেনি। কিন্তু এইটা তারা বিজেপি সরকার দেখে নিয়েছে যে কোথা থেকে কিভাবে এসছে, তার বিরুদ্ধে তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবে। এবার আমরা যদি এই ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগটা করেছে, সেইটা যদি আমরা একটু পড়ে ভালো করে বোঝার চেষ্টা করি, সেখানে কিভাবে তিনি লিখেছেন, মানে প্রত্যেকটা লাইন ডিকোড করলে যে একটা সেন্টিমেন্ট বেরিয়ে আসে, সেই সেন্টিমেন্টটা জিনিসের সাথে কীভাবে খেলেছে সেটাও বুঝুন। তিনি লিখেছেন যে এই আন্দোলনের ফলে অ্যান্টি ন্যাশনালিস্টরা তারা এখান থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে। তিনি এটা লেখেনি যে তারা এটা করাচ্ছে, কিন্তু তিনি এটা লিখেছেন যে তারা অ্যাডভান্টেজ নিচ্ছে। দ্বিতীয় নম্বর, এখান থেকে ভারত ভাগের দাবি উঠছে। তো এটা একটা খুব খারাপ জিনিস, ভারত ভাগের দাবি উঠছে, ভারতকে টুকরো টুকরোভাবে ভাগ করে দেওয়ার। আর তিনি লিখেছেন যে স্টুডেন্টরা এই আন্দোলনের ফলে সেখানে যে ভাঙচুর, এই একটা দাঙ্গা চালাচ্ছে, তার ফলে তাদের এগেনস্টে ভবিষ্যতে কোনো অ্যাকশন হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।
তো সেই জন্য স্টুডেন্টদের যাতে এইসব আন্দোলনে যোগ না দেয়, তাই তিনি এখানে ওনার রেজিগনেশন দিয়ে এই আন্দোলনটা রফা করতে চাচ্ছে। আর একটা লিখেছেন যে স্টুডেন্টদের ফোকাস সেখানে পড়াশোনার পেছনেই হওয়া উচিত, নাকি এই আন্দোলন এইসবের পেছনে। তো এবার মানে এই আপনি যদি দুদিক থেকে দেখেন যে দুজনের দিক থেকেই ঠিক। বিজেপি সরকার যেটা বলছে যে কিছু কিছু বড় কদমের জন্য, মানে বড় অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতেই হয়। তো এগুলো নাকি ছোট ছোটই স্যাক্রিফাইস কিছু বড় কিছু যাতে ভবিষ্যতে অ্যাচিভ করতে পারে। তো এই নিয়ে আপনার কি মতামত, আপনি সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকে নিয়ে এতটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।